আজ হাইকোর্টে ইডি এবং তৃণমূল দুপক্ষের করা মামলার শুনানি রয়েছে। গত শুক্রবার শুনানি ছিল, যে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ, এবং যেটা জানা যাচ্ছে জোড়া মামলার শুনানিতে এজলাসে থাকতে পারবেন শুধুই মামলার সঙ্গে সম্পর্কিত আইনজীবীরা। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, এর আগের দিন শুনানিতে প্রবল হইহট্টগোল হয়, এজলাসে শুনানি কক্ষ ছেড়ে বেরিয়ে যান মাননীয় বিচারপতি। আজ কখন শুরু হবে এই রুদ্ধদ্বার শুনানি? দেখো, আজকে দুপুর 2:30টার সময় রুদ্ধদ্বার এজলাসে এই শুনানি শুরু হবে এবং এই মর্মে গতকালই কলকাতা হাইকোর্টের প্রশাসনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শুধুমাত্র মামলার সঙ্গে সম্পর্কিত যারা আইনজীবী রয়েছেন, অর্থাৎ এই মামলায় যে আইনজীবীরা রয়েছেন তারা বাদ দিয়ে অন্য কোনো আইনজীবী বা অন্য কোনো ব্যক্তি তারা এই এজলাসে থাকতে পারবেন না, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তার পাশাপাশি বলা হয়েছে যে এই যে গোটা মামলার শুনানি পর্ব সেটার কিন্তু লাইভ স্ট্রিমিং এর বন্দোবস্ত করা হবে, অর্থাৎ যারা এই মামলার শুনানি দেখতে চান তারা লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে এই শুনানি দেখতে পারবেন। এখন তুমি জানো যে এই পরিস্থিতির কেন তৈরি হলো। গত শুক্রবার যখন ইডির তরফে এবং তৃণমূল কংগ্রেসের তরফে জোড়া মামলা কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়, সেই সময়ও মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ এই মামলার শুনানির জন্য দুপুর 2:30 নির্দিষ্ট করেছিলেন। কিন্তু দেখা যায় যে দুপুর 2:30টার বহু আগে থেকেই, কার্যত দুপুর 1:30টা থেকে 1:45টার মধ্যে থেকেই এজলাসে বহু সংখ্যক আইনজীবী এবং অন্যান্য ব্যক্তি তারা ভিড় জমাতে শুরু করেন এবং সেই সময় পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছয় যে কার্যত মাননীয় বিচারপতি বলতে বাধ্য হন যে এই ধরনের পরিস্থিতি চলতে থাকলে তিনি কিন্তু এই মামলার শুনানি শুরু করতে পারবেন না। তার কারণ হচ্ছে আইনজীবীদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য তার কান অবধি এসে পৌঁছচ্ছে না। ফলে সেই কারণে তিনি কয়েকবার অনুরোধ করার পরে তারপর তিনি এজলাস ছেড়ে বেরিয়ে যান এবং তারপরে তার যারা কোর্ট অফিসার রয়েছে, যারা কোর্টের আধিকারিক রয়েছেন, তারা এসে বলেন যে মাননীয় বিচারপতি তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী 14ই জানুয়ারি অর্থাৎ আজকে পর্যন্ত মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে এবং আজকেই অর্থাৎ 14ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে। এবং এই গোটা ঘটনার পরেই আমরা দেখতে পেলাম ইডির তরফ থেকে যারা আইনজীবী ছিলেন তারা মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করলেন এবং তারা বললেন যে এই এজলাস থেকে মামলা সরিয়ে যেন অন্য কোনো এজলাসে পাঠানো হয় এবং দ্রুত শুনানির জন্য মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি যেন পদক্ষেপ করেন। মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বক্তব্য ছিল যে যেহেতু এই যে নির্দেশ মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ দিয়েছেন সেই নির্দেশ একটা জুডিশিয়াল অর্ডার, সেই কারণে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে অর্থাৎ প্রশাসনিকভাবে এই নির্দেশের ওপর তিনি কোনো হস্তক্ষেপ এই মুহূর্তে করতে পারেন না, তাই তিনি সেই হস্তক্ষেপ করছেন না। এরপরে আমরা দেখতে পেলাম যে ইডির তরফ থেকে দুটি মামলা সুপ্রিম কোর্টে দায়ের করা হলো। প্রথম মামলাটি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা নিজেদের নামেই করলো এবং দ্বিতীয় যে মামলাটি ছিল সেখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের 3 জন আধিকারিক যারা এই তল্লাশি অভিযানের সময় অর্থাৎ আইপ্যাকে যখন তল্লাশি অভিযান হয় সেই সময় তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, সেই মামলা তারা দায়ের করলেন এবং সেই মামলাতে এই ধরনের একটা বিস্ফোরক অভিযোগও করা হলো যে এই মামলা শুরু হওয়ার আগে থেকেই কিন্তু কার্যত এজলাসে এই যে ভিড় বা হইহট্টগোল দেখা দিয়েছিল তার কারণ হলো তৃণমূল কংগ্রেসের যে সমর্থকরা ছিলেন, যে আইনজীবী সমর্থকরা ছিলেন, যারা লিগ্যাল সেল ছিল, তারা এই ভিড়ভাট্টার জন্য দায়ী। এই মর্মে একটা অভিযোগ তারা করলেন এবং তারা বললেন যে তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের তরফ থেকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা তাদের যারা পদাধিকারী আছেন তারাই কিন্তু অন্যান্য তৃণমূল কংগ্রেস পন্থী আইনজীবীদের তারা এই এজলাসে ভিড় করতে বলেন এবং সেই কারণে এই এজলাসে এমন একটা হইহট্টগোলের পরিস্থিতি তৈরি হয় যার কারণে শুনানি শুরু করা যায়নি। ফলে এই অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্যে থেকেই আজকে দুপুর 2:30টার সময় শুনানি হবে। রুদ্ধদ্বার এজলাসের লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে শুনানি হবে এবং তারপরেই এই মামলার কলকাতা হাইকোর্টে কি ভবিষ্যৎ আছে সেটা নির্ধারিত হবে। অনুসুয়া, সৌভিক সঙ্গে থাকো। আজ হাইকোর্টে ইডি এবং তৃণমূল দুপক্ষের করা মামলার শুনানি রয়েছে এবং আগে থেকেই একেবারে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে এই জোড়া মামলার যে শুনানি হবে সে সময় এজলাসে শুধুমাত্র মামলার সঙ্গে সম্পর্কিত আইনজীবীরাই থাকতে পারবেন, অন্য কোনো ব্যক্তি থাকতে পারবেন না। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো একবার। আজ ফের হাইকোর্টে ইডির শুনানি। আগের দিন আমরা দেখেছিলাম শুনানি চলাকালীন কি ঘটেছিল। না, সে তো মহামান্য আদালত সেই রায় দিয়েছে, সেটা নিশ্চয়ই
পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মানবেন, কারণ গতদিন আমরা দেখেছি আইনমন্ত্রী ওখানে বসে সবাইকে প্রভোগ করছিলেন যে চিৎকার চেঁচামেচি করো। আর এই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে অভিযোগ করা হয়েছে শুনানি যাতে না হয় তার জন্য প্রবল হই হট্টগোলের পরিবেশ তৈরি করা হয়েছিল। তার জেরেই হাইকোর্ট মামলা শুনতে পারেনি। এ বিষয়ে অভিযোগ করেছে ইডি। শুনানির উপযুক্ত পরিবেশ না থাকার কথা উল্লেখ করে শুনানি পিছিয়ে দিয়েছেন বিচারপতি। হই হট্টগোলে যে মুখ্যমন্ত্রীর সমর্থকরা যুক্ত তা হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ থেকেই স্পষ্ট, যেখানে দলের সদস্যদের কোর্টে এসে জমায়েত করতে বলা হয়েছিল। সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে এই অভিযোগ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই আজকে জোড়া মামলার শুনানি রয়েছে, সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে পিটিশন দাখিল করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে শুনানি যাতে না হয় তার জন্য প্রবল হই হট্টগোলের পরিবেশ তৈরি করা হয়েছিল। তার জেরে হাইকোর্ট মামলা শুনতে পারেনি। শুনানির উপযুক্ত পরিবেশ না থাকার কথা উল্লেখ করে শুনানি পিছিয়ে দিয়েছেন বিচারপতি, এমনটাই অভিযোগ করা হয়েছে ইডির পক্ষ থেকে। এদিকে আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডি তল্লাশি অভিযান এবং সেই অভিযান নিয়ে ফের আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল কোচবিহারের সভা থেকে। তার বক্তব্য, ইডিকে পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চেয়েছিল, নিজেরাই জব্দ হয়ে গেছে। 10 দিন আগে দেখেছেন তো, ইডিকে পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চেয়েছিল, নিজেরাই জব্দ হয়ে গেছে। দেখেছেন এক সপ্তাহ আগে গত 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধারে লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি তল্লাশি খবর পেয়ে সেখানে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তল্লাশির মাঝেই সেখানে গিয়ে ফাইল নিয়ে তিনি বেরিয়ে আসেন, যে মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। তারপর ইডি এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরস্পরের বিরুদ্ধে নথি চুরির অভিযোগ, তার মতো মারাত্মক অভিযোগ করেন দুপক্ষই একে অপরের বিরুদ্ধে। ইডির অভিযান নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। একদিকে আপনার সাথে ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই, আইটি, সব কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্সেস, সেন্ট্রাল ফোর্সেস, আধা সামরিক বাহিনী, সেনা, সব। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার 10 কোটি মানুষ, দেখি কে হারে কে যেতে। মানুষ ছাড়া সব বিজেপির, আর শুধু মানুষগুলো তৃণমূলের। জিতবে কে? বলছে হাওয়াই চটি। যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার, যতই নাড়ো কলকাঠি। ফের ইডি অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাল্টা তাকে আবার আক্রমণ শানিয়েছে বিজেপিও। মুখ্যমন্ত্রী সরকারি প্রভাব খাটিয়ে সরকারি আধিকারিক এবং পুলিশ আধিকারিকদের নিয়ে যেভাবে ইডির তদন্ত ক্ষেত্রে ঢুকে ফাইল, ল্যাপটপ এবং ফোন নিয়ে চলে এলেন, এর চেয়ে বড় নক্কারজনক ঘটনা আর এদেশে ঘটেনি। কি এমন বিরাট মুখ্যমন্ত্রীর ফেঁসে যাওয়ার বিষয় ছিল, তার পরিবারকে বাঁচানোর জন্য এত বড় মরিয়া চেষ্টা কেন তিনি করলেন, সবাই সেটা সহজেই বুঝতে পেরেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।